লাবিবার ভবিষ্যতের কথা নিয়ে চিন্তিত তার গর্ভধারিণী মা শিরিনা। লাবিবার বাবার সাথে সাংসারিক কলহ ছিল তার সংসার জীবনের কলহ শেষমেশ আদালত পর্যন্ত পৌঁছায়। মাঝে মাঝে শিরিনার স্বামী আসা যাওয়া করত লাবিবার নানি বাড়িতে। গত শুক্রবার শিরিনার স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ভেঙে পড়েছে শিরিনার পুরো পরিবার। কি হবে লাবিবার জীবন? প্রশ্ন থেকে যায় লাবিবার ছেড়ে যাওয়া বাবার কাছে। তোমার আব্বু তোমাকে নিতে আসছে, তুমি যাবা না? কেন যাবা না? আমার মারবে না, নিয়ে যে মারবে না। কেন মেরেছে এর আগে কোনোদিন? মারি নিতে কি করেছে? কিভাবে মেরেছে বলো তো? চল মেরেছে। শুধু চড় মেরেছে? এমনি ভালোবাসে না তোমার বাবা তোমার? এখানে দেখতে আসে? আসে, কিন্তু এখন তো আসে না। তোমার বাবা যদি আসে তুমি যাবা তোমার বাবার সঙ্গে? না, তোমার বাবার কোলেও যাবা না? না, আচ্ছা তোমার বাবা ওই যে তোমার মাকে মেরেছিল তুমি এটা দেখেছিলে? দেখিস কিভাবে মারিল বলো তো? তো মনে নেই আমার। তোর মনে নেই? এখানে বিয়ের পরেতে কিছুদিন ভালো ছিল, আচ্ছা আপনি কথা বলেন না, কষ্ট এসে যেভাবে বলেন। বিয়ের পরে কিছুদিন ভালো ছিল, তারপরেতে অশান্তি, টাকা পয়সা দিয়ে গয়নাগাটি সব বেঁচে খাই, খেতা মেতা পর্যন্ত বেঁচে খাই। তারপরে একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরেও অশান্তি, মার বাড়ি থাকতে হয়। বাজারঘাট কিছু করতো না, মায়ের দায় করতো। বাচ্চা হওয়ার পরেও এখানেই আসি, তারপর আবার যাওয়া হয়, যাওয়া হওয়ার পরেও আবার বিকাশে টাকা নিত, আমার কাছে না জেনে আমার বাড়িতে টাকা নিত। নেওয়ার পরে এভাবে চলতে চলতে আমি যখন বলতাম তখন আবার মারধর করতো যে আমি টাকা নিয়েছি তাতে কি হয়েছে, এখন নিয়েছি আবার দিয়ে দেব না, কিন্তু কোনো সময়ই দিত না। কানের তা চেন আংটি সবই বন্ধক রাখলো, পরে আংটি তো বেঁচেই খেলো, পরে আর ওইটা আর নেওয়া হয়নি। আর চেন কানের তো আমার মার বাড়িতে টাকা দিল, আমার মা 30,000 টাকা দেওয়ার পরে সেই চেন কানের তো আবার ছাড়িয়ে নিয়ে আসা হইলো। নিয়ে আসার পরে এইভাবেই চলছিল, চলতে এক পর্যায়ে আবার যাওয়া হইলো যে সব কিছু যেহেতু একটা বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, মানুষের সুযোগ তো দেওয়াই লাগে, সুযোগ তো পাওয়ার যোগ্য। দেওয়ার পরে এইভাবে আবার 4-5 বছর পর আবার এখানে থাকতে তো যাওয়া আসার মাধ্যমে তারপরে 5 বছর পর একেবারেই সিদ্ধান্ত নিলাম যে যাই হয় হোক একেবারেই থেকে যাব, আর আসবো না এরকম। তারপরেও কিছুদিন চলতে আবার সেই অশান্তি, টাকা পয়সা না দেওয়ার কারণে আবার সেই অশান্তিতে টাকা আমি সংসার কিভাবে চালাবো, একলা কি সংসার চালানো যায়? তারপরে দোকান দেওয়ার জন্য আমার বাড়িতে আমি 10,000 টাকা নিয়ে যাই, সেই দোকান কোনো রকমে দেয় ঠিক আছে, কিন্তু সংসার আর চলে না। আর ঝাল নেই লবণ নেই কলিকায় যে বাড়িতে নিয়ে, তখন আবার বাড়ি চলে আসি, এসে দিয়ে কিছু 15 দিন তোর মতো খাবার নিয়ে যায়, লাইনিতে চাল তুলে নিয়ে যায়, আটা তুলে নিয়ে যায়, যাওয়ার পরে আর কি ওইভাবে খাতে এগুলো ফুরিয়ে গেলে আবার আসি, আবার আসার পরে এরকম খাতে আবার যাই, যখনই আবার আসতে চায়নি তখনই আবার ঝামেলা, মারধর করতো, আবার পাঠাই দিত। তারপরে একদিনকে ও কাজে যায় না, 2 দিন কাজে যায় না, আর আমার বলে যে ঝিনে যাতে নিয়ে আয়, কিছু না নিয়ে আসলে আর হচ্ছে না, আমার শরীর খুব খারাপ, কিন্তু ওর কোনো শরীর খারাপই হয়নি। এরকম বলার পরে মেয়ে গিয়েছে খেলা করতে, মেয়ে ডেকে নিয়ে আসছে নিজে, এরকম সববার ছেলে মেয়ে ঘরে, তোর মেয়ে কী করতে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই কথা বলে নিয়ে আসার নাম করে মেয়ের মারে, খেলা করছিল, ওখান থেকে নিয়ে আসে মেয়ের ধরে মারে। ওর মারার পরে আমার বলছে রান্না করতে, এখানে তেল কিছুই ছিল না, আমি বলছি তেল তো কিছুই নেই, আমি কীভাবে রান্না করবো, এই কথা বলে নিয়ে এই পর্যন্তই। পরে বড়দে গিয়েছে, বড়দেরতে ঘুরে এসে নিয়ে আমার মাসে যে তোর বললাম যে তুই তুই না রান্না করে তুই পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি কোনো জায়গায় যাইনি, ঘরেই রয়েছি। বলছে তোর বললাম যে রান্না করতে, তুই না রান্না করে তুই হলো পাড়ায় ঘুরে গেছিস। এই কথাকে খুবই মারার পরে পুরো 2-3 দিন আর বাজার করে না। পরে আমার মেয়ে আমার স্বাস্থ্য দিদির বাসা থেকে ভাত খায়, 2 দিন ওরকম করে ভাত খাওয়ার পরে দেখছে যে ও তো আর খাতি মাছে না, তখন 2 দিন পরে যে খালি তেল কিনে নিয়ে আসে, তখন আর বাকি কিছুই আর ছিল না ঘরে। তেল যখন কিনে নিয়ে আসে আমি আর রাগ করে রান্না করিনি, আমি খালি এই তেল দিয়ে কী রাঁধবো, খালি ভাত রেঁধে কী লাভ,
তখন আবার মারধর করার পরে আমার মেয়ে আবার আমার শ্বশুরের ফোন দিয়ে আমার মার কাছে ফোন দেয়, পরে আমার মা যায়, যাওয়ার পরে ও অনেকবার ফোন দেয়, তখন আবার আমার মার দেখে এক ব্যাগ বাজার করে নিয়ে এসে যে কোনো সমস্যাই নেই, কিছুই হয়নি, এই কথা বলে যে এক ব্যাগ বাজার করে নিয়ে আসার পরে আমি আর রান্নাবান্না পরে করলাম, করার পরে যে নিয়ে আমার সকাল হয়ে গেলে আমার মা চলে আসছে আর আমার দা বের করছে যে তোকে জবই করবো, তোরা কার কথা মতো কার ফোন দিয়েছিস সেইটা আগে দেখবো, আমি সেইটা তার নাম কবি, তার আমি জবই করবো, তাই দা ধার দিয়েছে আর ওরকম করছে, করার পরে এইভাবে আমার মা তারপরেও বলছে যে আমি চলে গেলাম, তোরা ভালোভাবে থাকে, কাছে তোর মা বেরোলেই তোকে জবই করবো, আজকে কোনো রকমই তোকে ছাড় দেবো না, এই কথা করছে। তখন আমি আবার 99-এ ফোন দিয়ে পুলিশের সাহায্যে আমরা চলে আসি। এরপরে তো আমি এখানে রয়েছি, কোর্টে মামলা দেওয়ার পরে একটা মীমাংসা হয় যে এখানে আসা যাওয়া করবে প্লাস টাকা পয়সা দেবে, তো যখনই দেখছি টাকা পয়সা ওই 200-300-র উপরে টাকা পয়সা দিইনি, এই ধরেন দেখ 5,000 টাকা মতো দিয়েছে, 200-300 করে, তার মেয়ের খরচ 1 মাসে 2-3 হাজার টাকা হয়ে যায়, তো 100-200 টাকায় কী হয়, তো দিয়ে আমি নিয়েছি, নেওয়ার পরে কিছুদিন জাতিও 2বার এসেছে, আসার পরে যে ওই কেসটা যে নারী নির্যাতন কেসটা যেটা থাকে ওইটা মানে একটা রয়েছে, সমাধান হয়ে রয়েছে, মীমাংসা হয়ে রয়েছে, এরপরে তার কোনো টাকা পয়সা দেয় না, কিছু না, এই শুক্রবারের দিন বিয়ে করেছে। আমার কাছে আরও বলেছে যে দেখো আমি বিদেশ যাচ্ছি, তুমি ঝিনেদাই থাকো, সমস্যা নেই, আমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি, তুমি ওখানেই থাকো, আমি টাকা পয়সা ওই 100-200-300 করে টাকা দিয়েছে আর আমার এই বুঝ দিয়েছে যে আমি বিদেশ যাওয়ার জন্যই টাকা পয়সা গুছাচ্ছি, তুমি এটা নিয়েই খুশি থাকো। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি যে হয়তো গুছাচ্ছ, আমি এখানে থাকি, আর মূলতই আমার মেয়ের ভবিষ্যতের জন্য, আমি যেরকম আছি এরকম তার আমার মেয়ের বানাতে পারিনি। এখন আমার মেয়ে যদি মনে করে যে সে সতিনী সংসার করবে, সে করতে পারে, আর আমার মতে আমার হইলো নাতনিটা আছে, আমার মেয়ের আছে, আইনি যেটা হয় আমরা কেসের মাধ্যমে গিয়েছি, তারপরেও তাগার গ্রামে মানুষজন আছে, আমাদের গ্রামের মানুষজন আছে, এখন এইটা হবে তার ভবিষ্যৎ, তা তো সে তো একটা বাচ্চা, সে বাচ্চাটার ভবিষ্যৎ মুখে চোখ করে একটা বিধি ব্যবস্থা তারা আমি সবার কাছে অনুরোধ করছি যে আমার নাতনিটার মুখে চোখ করে তার একটা ভবিষ্যৎ গড়িয়ে দেওয়ার চিন্তা করুক সব, যেহেতু তার দাদা আছে, চাচা আছে, তার বাপু এখন আছে, সে তো অস্বীকার যদি করে যে বউ মেয়ে আমার না, তাহলে তো কোনো কথা নেই, কিন্তু এখন তো যেহেতু তার বউ এখন আছে, এখন আমাকে তালাকের কাগজটা আমাকে হাতে আসেনি যে তালাক দিয়ে দিয়েছে।